বেতনটা একটু বুঝাই দিয়েন। মূল বেতন মাসিক 25,000 টাকা। তাহলে মাসে 25,000 টাকা করে হলে 12 মাসে কত হবে? 3 লাখ টাকা। তো 3 লাখ টাকা সেকেন্ড কলামে বসছে। মূল বেতনের উপর ট্যাক্স দিতে হয়, তাই সেকেন্ড কলামে বসালাম। সরকারি কর্মকর্তার ক্ষেত্রেও মূল বেতনে ট্যাক্স দিতে হয়, বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রেও মূল বেতনে ট্যাক্স দিতে হয়, তাই সেকেন্ড কলামে বসছে। স্যার, যদি সরকারি বেসরকারি কথাগুলো উল্লেখ না থাকে, শুধু উল্লেখ থাকে চাকরিজীবী, তখন সেক্ষেত্রে আমরা কি করব? সরকারি বেসরকারি উল্লেখ না থাকলে বেসরকারি ধরেই অঙ্ক করবা। সরকারি বেসরকারি উল্লেখ না থাকলে বেসরকারি ধরেই অঙ্ক করতে হবে। এরপর নেক্সট। স্যার, আপনি ওই গত ক্লাসের সলিউশনের মধ্যে নিচে কিছু নোটস দিয়েছিলেন, ওগুলো কি দিতে হবে প্রত্যেকটা অঙ্কে? নোটস দিলে ভালো, না দিলে কিন্তু নাম্বার কাটবে না, তবে দিলে ভালো। আর স্যার, বেসরকারি ক্ষেত্রেও কি ধারা 21 বেতন খাতে? হ্যাঁ হ্যাঁ, বেতন সরকারি বেসরকারি সবার ক্ষেত্রে ধারা 21। স্যার নোটগুলো কি প্রত্যেকটা অঙ্কের জন্য প্রযোজ্য যেগুলা? নোট দিলে ভালো, ট্যাক্সে নোট দেওয়াটা উচিত। নোটস এর শর্তগুলো আছে ওগুলো কি প্রত্যেকটা অঙ্কের জন্য না? হ্যাঁ। উত্তরা ব্যাংক আগে সরকারি ছিল, উত্তরা ব্যাংক আগে সরকারি ছিল কিন্তু এখন সরকারি না, কিন্তু তাদের ফ্যাসিলিটিস গুলো এখনো সরকারি মতোই পায়। উত্তরা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা এখনো সরকারি কর্মকর্তা কর্মচারীর মতোই কিছু কিছু সুযোগ সুবিধা পায়, কিন্তু এটা এখন সরকারি না, একসময় সরকারি ছিল। আর কারো প্রশ্ন? স্যার, অপরিহার্য ব্যাপারে বুঝি নাই। ধার্য সম্পূর্ণ লিখলাম যে কেন? আবার বলো, এই যাদের প্রশ্ন নাই তারা মিউট করে রাখো, যার প্রশ্ন নাই সে মিউট করে ফেলো। হ্যাঁ বলো, আবার প্রশ্নটা বলো। অকরধার্য কেন লিখলাম? হ্যাঁ, যে সকল ইনকাম অকর্তার্য, কতটুকু অকর্তার্য জিনিসটা তো তোমাকে দেখাইতে হবে। সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন, বোনাস, উৎসব ভাতা ছাড়া বাকি সকল ইনকাম সম্পূর্ণ অকর্তার্য। তো সম্পূর্ণ অকর্তার্যের মানে হচ্ছে তোমাকে কোম্পানি থেকে যা টাকা দিবে, যেমন মর্গ ভাতা 12,000 টাকা দিছিল, তাহলে 12,000ই অকর্তার্য, মানে সম্পূর্ণ। এরপর চিকিৎসা ভাতা 60,000 দিছে, তাহলে 60,000ই সম্পূর্ণ অকর্তার্য। ঠিক আছে? কারণ কিছু কিছু ইনকাম আছে বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অকর্তার্য থাকে, যেমন যাতায়াত ভাতা বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে 30,000 পর্যন্ত অকর্তার্য। ঠিক আছে? তো এই জন্য তোমাকে লিখে দিতে হবে যে অকর্তার্য যে লিখবো আসলে কতটুকু অকর্তার্য, সম্পূর্ণ অকর্তার্য। সরকারিদের ক্ষেত্রে বেতন, বোনাস, উৎসব ভাতা ছাড়া সবগুলাই অকর্তার্য। হ্যাঁ নেক্সট। স্যার, যদি সম্পূর্ণ করধার্য হয় তাহলে আমরা সেকেন্ড কলামে লিখে ফেলবো। হ্যাঁ, যে সকল আমরা সেকেন্ড কলামে কাদের লিখি, যারা সম্পূর্ণ করধার্য, সম্পূর্ণ করধার্য তারাই সেকেন্ড কলামে বসে। আর যেগুলো আংশিক করধার্য বা অকরধার্য, তো ওগুলোর সময় আমাদেরকে কি, মানে আংশিক হইলে তো কিছু কাজ করতে হবে, আর যদি সম্পূর্ণ অকরধার্য হয় তাও কি লিখতে হবে? হ্যাঁ বুঝিনি, আবার বলো। যেগুলো আংশিক অকরধার্য বা সম্পূর্ণ অকরধার্য, তো ওগুলোর সময় আমরা লিখার সময় কি যদি হ্যাঁ, সম্পূর্ণ হয় তাও লিখতে হবে? তো সম্পূর্ণ অকর্তার্য লিখলাম না এখন? হ্যাঁ, মানে ওই যদি আংশিক, মানে কিছুগুলোকে ক্যাচ করতে হয়, কাজ করার সময়ও লিখে যেগুলা দিতে হবে আর সম্পূর্ণগুলো লিখতে হবে। যেগুলা আংশিক অকর্তার্য সেগুলো তো আমরা ওই রুলস গুলাইটা লিখি যে আসলে হ্যাঁ, 10% হ্যাঁ। না 20% ওভাবে লিখবো। যেমন আর যদি সম্পূর্ণ হয় তাহলে তাহলে অংশগুলো না করতে তাহলে হবে। হয় না, এখন দেখাবো আমি যে বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অকর্তার্য হলে কিভাবে অকর্তার্য সেটাও করে দেখাচ্ছি, ওয়েট করো। এই সরকারি কর্মকর্তাটা নিয়ে আর কারো প্রশ্ন আছে? আরো প্রশ্ন সরকারি কর্মকর্তার অঙ্ক নিয়ে? না স্যার। তাহলে শুধু খেয়াল রাখবা, সরকারি কর্মকর্তার অঙ্কের ক্ষেত্রে সেকেন্ড কলামে মাত্র 3টা সুবিধা যায়, বেতন, বোনাস, উৎসব ভাতা। যেমন এই অঙ্কে উৎসব ভাতা ছিল না বিধায় তাই লিখতে পারি নাই, যদি এই অঙ্কে উৎসব ভাতা থাকতো তাহলে সেকেন্ড কলামে লিখতাম। ঠিক আছে? একদম মুখস্থ রাখবা যে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে সেকেন্ড কলামে শুধু 3টা আইটেম যাওয়ার সুযোগ আছে, একটা হচ্ছে বেতন, একটা কার এরকম বোনাস। মোবাইলে বাতাস হচ্ছে? বাতাসের অবস্থা হ্যাঁ, আছে স্যার। না এটা কার? কার মোবাইল এটা? এই যে তিনজন, রেহানা। জিহাদ
আলফায়াত বিন নিজাম, তোমার নামের পাশে রেজিস্ট্রেশন কোড লিখো। সবসময় ক্লাস বৃষ্টি, তোমার নামের পাশে রেজিস্ট্রেশন কোড লিখো। রেডমি, এটাকে রেডমি, শুধু রেডমি দিয়ে জয়েন করছে, যেটাকে রিমুভ করে দিচ্ছি আমি। স্যার রিনেম করেছে। জিয়াদ উদ্দিনের নামের পাশে এখনো রেজিস্ট্রেশন কোড নাই। সুমাইয়া আক্তারের নামের পাশে নাই, সুফিয়া চৌধুরীর নামের পাশে নাই। তোমাদেরকে প্রত্যেক ক্লাসে কেন আবার করতে হয়? দিছিলাম তো, কিন্তু এখন আবার মোহাম্মদ হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। মোহাম্মদ ওমর, তোমাকে রিমুভ করে দিচ্ছি। স্যার আবার রিমুভ হয়ে গেছে স্যার। এটা হয়ে যায়, এটা মিটিংটা বৃষ্টি। শেষ হয়ে গেলে চলে যায়, আবার করতে হয়। বৃষ্টি, এটাকে বৃষ্টি, বৃষ্টিটাকে এটা ইমেল আছে, পার্মানেন্ট ভাবে করা যায়। স্যার আমি স্যার দিচ্ছিলাম, আবার রিমুভ হয়ে গেছে। স্যার দিচ্ছি। মোহাম্মদ ওমর এখনো দাও নাই? দিচ্ছি স্যার। আচ্ছা, আমার তাড়াতাড়ি দাও না। যেখানে ছিলাম ওখানে যাচ্ছি। তো আমরা ছিলাম সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে। এখন নোট না লিখলে কি নাম্বার কাটবে কিনা? না, নোট না লিখলে নাম্বার কাটবে না, তবে নোট দিলে ভালো। আচ্ছা, আসি। আমরা তাহলে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে ছিলাম। আমি একটা এক্সাম্পল দিলাম। তাহলে সবাইকে মিউট করে দিই, কারণ তোমাদেরকে দিয়ে হবে না, তোমরা মিউট করতে করতে আবার স্যার। আনমিউট হয়ে যাও। আচ্ছা, স্যার হ্যাঁ, স্যার ওই মুন্নিকে অ্যাকসেপ্ট করেন, ও রিকোয়েস্ট দিচ্ছে। ও রিকোয়েস্ট আসে নাই, আসলে তো আমি অবশ্যই অ্যাকসেপ্ট করব। আচ্ছা দেখো, তাহলে সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মাত্র 3টা ফ্যাসিলিটিজের উপর ট্যাক্স দিতে হয়। একটা হচ্ছে বেতন, বোনাস আর উৎসব ভাতা। বাকি সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ অকরদার্য। তো এই যে আমি একটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলের মধ্যে বেতন করধার্য, সেকেন্ড কলামে লিখলাম। মহার্ঘ ভাতা অকরধার্য, কারণ তিনি সরকারি কর্মকর্তা। বোনাস করধার্য, তাই সেকেন্ড কলামে লিখলাম। চিকিৎসা ভাতা অকরধার্য, ফার্স্ট কলামে লিখলাম, কারণ তিনি সরকারি কর্মকর্তা। এখন ঠিক সেম এই অঙ্কটাই যদি বলতো যে জনাব রহিম একজন বেসরকারি কর্মকর্তা, তখন কি হইতো? তাহলে দেখো, আমি সেটাও দেখাই দিই, তাহলে তোমার ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে। যদি এই অঙ্কটাই যদি বলতো যে জনাব রহিম একজন বেসরকারি কর্মকর্তা, জনাব রহিম একজন বেসরকারি কর্মকর্তা, তাহলে পার্থক্যটা কোথায়? বেসরকারি কর্মকর্তা যদি বলতো, তাহলে অঙ্কের মধ্যে পার্থক্যটা কোথায় হতো? তো দেখো, অঙ্কের পার্থক্য কোথায় হতো এটা আমি সলিউশনে দেখাচ্ছি। এই যে প্রথমে 1 নম্বরে যে মূল বেতনটা দেওয়া আছে, মূল বেতন সরকারি হলেও সেকেন্ড কলামে যাবে, বেসরকারি বললেও সেকেন্ড কলামে যাবে, কারণ মূল বেতনটা সরকারি বেসরকারি দুজনের ক্ষেত্রেই করধার্য। এরপর এই যে মহার্ঘ ভাতা, যেটা আমরা সরকারি কর্মকর্তার ক্ষেত্রে অকরধার্য ধরছিলাম, সেটা এখন চেঞ্জ, কারণ বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার উপরে কর দিতে হয়, যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করছিলাম। তাহলে মহার্ঘ ভাতা বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ফার্স্ট কলামে না, বসাইতে হবে সেকেন্ড কলামে। মহার্ঘ ভাতা বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে ট্যাক্স দিতে হয়, তাই বসাইতে হবে সেকেন্ড কলামে। আচ্ছা, তাহলে মহার্ঘ ভাতা
সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অকরধার্য। কেন? কারণ সরকারি কর্মকর্তারা বেতন, বোনাস, উৎসব ভাতার উপরে ট্যাক্স দিবে, আর সকল কিছুই তাদের ক্ষেত্রে অকরধার্য। কিন্তু বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে এরকম নিয়ম না। বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতার উপরে ট্যাক্স দিতে হয়, তাই সেকেন্ড কলামে বসবে। এরপর আসো বোনাস। বোনাস সরকারি হইলেও ট্যাক্স দিতে হয়, বেসরকারি হইলেও ট্যাক্স দিতে হয়, তাই সেকেন্ড কলামে বসছে। এরপর হচ্ছে গিয়ে চিকিৎসা ভাতা। এই যে দেখো, সরকারি কর্মকর্তা ছিল বিদায় চিকিৎসা ভাতাটা অকরধার্য করেছিলাম, বাট বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে চিকিৎসা ভাতা অকরধার্য, তবে সেটা সম্পূর্ণ না। বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে চিকিৎসা ভাতার একটা নিয়ম আছে। বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে চিকিৎসা ভাতার একটা রুলস আছে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। ওই রুলস গুলা যদি কেউ মুখস্থ না করো তাহলে অঙ্ক করতে পারবে না। যেমন আমি রুলসটা একটু করে দেখাই। রুলসটা দেখাচ্ছি। রুলসটা ছিল যে চিকিৎসা ভাতা বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে কিরকম রুলস ছিল। এই যে এই লিস্টে লেখা আছে চিকিৎসা ভাতা, এই 21 নাম্বারে লেখা আছে যে বার্ষিক 1,20,000 টাকা অথবা মূল বেতনের 10%, এই দুটির মধ্যে যেটি কম সেটি অকরধার্য। বার্ষিক 1,20,000 টাকা অথবা মূল বেতনের 10%, এই দুটির মধ্যে যেটি ছোট সেটি অকরধার্য। তাহলে এই নিয়মটা প্রযোজ্য কার ক্ষেত্রে? যদি বেসরকারি কর্মকর্তা বলে। এই নিয়মটা প্রযোজ্য কার ক্ষেত্রে? যদি বেসরকারি কর্মকর্তা বলে। তাহলে আমরা যেহেতু এখন এক্সাম্পল দিচ্ছি বেসরকারি কর্মকর্তা, সেহেতু বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে আমি চিকিৎসা ভাতা সম্পূর্ণ অকরধার্য লিখতে পারবো না। বেসরকারি কর্মকর্তার ক্ষেত্রে আমাকে চিকিৎসা ভাতা লিখতে হবে এভাবে। এই যে অকরধার্য লিখছি, অকরধার্য লিখে লিখতে হবে ওই যে রুলসটাই লিখতে হবে। মূল বেতনের 10%, মূল বেতনের 10%। মূল বেতনের 10% মানে কি? সবসময় যে কোনো পার্সেন্ট টোটাল বেতনের উপরে কাউন্ট করতে হয়। মূল বেতন বলতে টোটাল বেতনটাকে বোঝায়, ঠিক আছে? তাহলে 3 লাখের 10% কত হয়? 3 লাখের 10% যদি তুমি গুণ দাও তাহলে টাকাটা হবে 30,000 টাকা। 3 লাখের 10% হচ্ছে 30,000। অথবা কি লেখা ছিল আরো? অথবা বার্ষিক 1,20,000 টাকা। এটা কিন্তু রুলসে বলা ছিল। বার্ষিক 1,20,000 টাকা। এই দুটো অ্যামাউন্টের মধ্যে বলা ছিল যেটি কম বা যেটি ছোট। এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটি কম বা এটাকে লেখা যায় যেটি ছোট। তাহলে 30,000 আর 1,20,000 এই দুইটা অ্যামাউন্টের মধ্যে ছোট কোনটা? 30,000। 30,000 আর 1,20,000 এর মধ্যে ছোট কোনটা? 30,000। আর সেটি কি? অকরধার্য। সেটি কি? অকরধার্য। এই যে অকরধার্য মানে বিয়োগ করতে হবে। তাহলে 60,000 থেকে 30,000 যদি বিয়োগ করি তাহলে সেকেন্ড কলামে কত বসবে? 60,000 থেকে 30,000 বাদ দিলে সেকেন্ড কলামে বসবে 30,000। শেষ। তাহলে যখন অঙ্ক বেসরকারি কর্মকর্তা বলবে তখন বেসরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে গত ক্লাসের নিয়মগুলো যেভাবে বুঝিয়ে দিছি ওই নিয়ম অনুসারে হবে। আর যখন অঙ্ক সরকারি কর্মকর্তা বলবে তাহলে অঙ্ক অনেক সহজ। সরকারি কর্মকর্তার ক্ষেত্রে শুধু সেকেন্ড কলামে বেতন, বোনাস, উৎসব ভাতা যাবে, আর ফার্স্ট কলামে সব কিছু অকরধার্য, সম্পূর্ণ অকরধার্য, সম্পূর্ণ অকরধার্য এভাবে লিখে দিতে হবে। আর বেসরকারি কর্মকর্তার অঙ্ক বললে গত ক্লাসে যে 1 থেকে 40টা নিয়ম বুঝিয়ে দিছি ওই নিয়ম অনুসারে তোমাকে করতে হবে। তাহলে এখন যোগ করলে কত দাঁড়াচ্ছে? 3,12,000, 50, 62,000, 3,92,000।
তাহলে এখন আনসার হবে যে মোটায় 3,92,000। তাহলে এই হচ্ছে বেসরকারি কর্মকর্তার অঙ্ক। যদি অঙ্ক বেসরকারি বলে আনসার হচ্ছে 3,92,000, আর অঙ্ক যদি সরকারি বলে তখন আনসার আসছিল 3,50,000। তাহলে কারো প্রশ্ন আছে কিনা আমি আনমিউট করতেছি, যাদের প্রশ্ন থাকবে প্রশ্ন করবা। আনমিউট করছি। কে এরকম আঁকাআঁকি করতেছে? আমি তো এখানে রেকর্ড আছে, যে আঁকাআঁকি করতেছে তাকে ধরা যাবে, এখানে রেকর্ড উঠে যাবে। স্যার এক কথা আমি 100 বার কেন বারবার প্রশ্ন করে যে স্যার নোট না লিখলে কি নাম্বার কাটবে কিনা? শামিমাল মামুন, তুমি এই কোশ্চেন কয়বার করছো নোট না লিখলে কি নাম্বার কাটবে? আমি এই কথা কয়বার রিপ্লাই দিছি যে নোট না লিখলেও নাম্বার কাটবে না। তার উৎসব ভাতা আর কোন নামে আছে? উৎসব ভাতা নামে আছে। বার্ষিক 12,000 বা মূল বেতনের 10%। 12,000 কে লিখছে? বার্ষিক 1,20,000 অথবা মূল বেতনের 10%। এই কারো প্রশ্ন আছে কিনা বলো? না স্যার। বেসরকারি কর্মকর্তা হলে গত ক্লাসের যে চার্টটা ছিল ওই চার্টটা মুখস্থ করলে তোমাকে কেউ আটকাইতে পারবে না, কারণ আমি ওই চার্টের মধ্যে 1 থেকে 40 যে 40টা ইনকামের কথা বলছি কোনো বইতে এভাবে গুছাই পাবা না। আমি ট্যাক্স তোমাকে যতটুকু গুছিয়ে দিতে পারবো, কোনো বইতে এভাবে নাই। ঠিক আছে, বইতে স্যার ভার্সেস কোন সুবিধাটা একটু বললে সুবিধা এখানে আসে না। ঠিক আছে, সুবিধা আসুক, আমি আরো একটা এক্সাম্পল দিব, তখন দেখাই দিব। সুবিধা মানে কি? বাড়িয়ে দিলে সেটাকে সুবিধা বলে। মূল বেতনের 25% অথবা প্রশ্নে একটা বার্ষিক মূল্য দেয়া থাকবে। এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট সেটা সেকেন্ড কলামে বসাই দিব। আমি একটা অঙ্ক দেখাবো, এখানে এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। এটাতে কারো প্রশ্ন আছে কিনা? আমরা আজকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা টপিকস হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি কর্মকর্তা হলে কিভাবে হিসাব করতে হবে, আর আরেকটা টপিকস হচ্ছে বেতন স্কেল। খুবই ইম্পর্টেন্ট। বেতন স্কেলের কারণে অধিকাংশ স্টুডেন্ট অঙ্ক ভুল করে। বেতন স্কেল দিলে বেতন আর ক্যালকুলেশন করতে পারে না। তো সরকারি কর্মকর্তা নিয়ে কি আর কারো অসুবিধা বা কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। সবাই বুঝছো কিনা? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা তাহলে এবার নতুন টপিকসে জায়গা। বেতন স্কেল মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার বেতন স্কেল কি আমাদের শীটে আছে? কি মানে টেনশন ওইটাতে 3 নাম বুঝাই দিয়েন। আবার বলো। ইয়াটা কথাটা কেটে কেটে আসছে। স্যার বেতন স্কেল কি আমাদের শীটে আছে? অফকোর্স আছে। আজকে যে অঙ্কটা আছে ওটাই তো বেতন স্কেলের অঙ্ক। আজকে লেকচার 2 তে যে অঙ্ক, প্রথম অঙ্ক যেটা, সেটাই তো বেতন স্কেল। ঠিক আছে, 6 নাম্বারটা না? হ্যাঁ। আচ্ছা দেখো, আমি বুঝাই দিই। আসো আমি আগে একটা এক্সাম্পল লিখি, তারপর বুঝাই দিব। সবাই আমি বলছিলাম 3 নাম্বারতে ম্যাথ যেটা আছে। হ্যাঁ, তোমার কথা ক্লিয়ারলি আসতেছে না। তুমি চ্যাটে লিখে 3 পাঠাও। নাম্বারটা সাথে 3 নাম্বারটা তুমি চ্যাটে লিখে পাঠাও, চ্যাটে লিখে একটু পাঠাও। বুঝাই দিই। স্যার ও বলতেছে 3 নাম্বারটা একটু বুঝাই দিতেন। 3 নাম্বারটা এখন বোঝানোর টাইম না, ঠিক আছে? 3 নাম্বারটা আমি ক্লাস আগে টপিকসটা শেষ করি, বেতন স্কেল, তারপরে বুঝাই দিব। আচ্ছা দেখো, একটা এক্সাম্পল লিখি, তারপরে আমি ইয়া করব। মনে করো কোনো একটা প্রশ্নে বলা আছে জনাব রহিম একজন বেসরকারি কর্মকর্তা, 2019-20 আয় বর্ষে মনে করো লেখা আছে 2019-20 আয় বর্ষে, একটু এডিট করতে হবে।
2019-20 আয় বর্ষের, আচ্ছা ওটা না লিখে এভাবে লিখি, 2020 সালের 30 জুন তারিখে তার বেতন ছিল 30,000 টাকা। যেহেতু বেতন স্কেলের অঙ্ক, তাই তোমার শুরুতে আরেকটা সেন্টেন্স লিখতে হয়, সেটা হচ্ছে এই জায়গায় আরেকটা সেন্টেন্স লিখতে হবে, সেটা হচ্ছে তিনি 15,000 হাইফেন বা রেঞ্জ 5,000 ইন্টু 5,000 ইন্টু 5 দিলাম হাইফেন 40,000 স্কেলে, আমি বুঝাই দিব, মাত্র প্রশ্ন লিখতেছি, স্কেলে চাকুরিতে জয়েন করে। এরপরে সেন্টেন্স হচ্ছে 2020 সালে 30 জুন তারিখে তার বেতন ছিল 30,000 টাকা। এরপরের লাইনে লেখা থাকতে পারে তার বেতন বৃদ্ধির, কিন্তু বাংলা টাইপ পারি না, ঠিক আছে? তো বানান টানান ভুল হলে কিছু মনে করিও না, এখানে কিন্তু বানান ভুল হচ্ছে, কেমন? জাস্ট তোমরা বুঝে নিবে আর কি, যে ওই যে একটা কথা আছে না, ইউ হ্যাভ টু বুঝতে হবে, ওরকম বুঝে নিবা। তার বেতন বৃদ্ধির, আচ্ছা আমি কম্পিউটারে সার্চে লাগাই নাই, কম্পিউটার অফ হয়ে যাবে। বেতন বৃদ্ধির, তার বেতন বৃদ্ধি পায় মার্চ মাসের 1 তারিখে। আচ্ছা, এখন কিছুই বলে নাই, মনে করে নিচের এগুলো কিছুই নাই, বলছে যে জনাব রহিমের মূল বেতন কত, জাস্ট বেতন বের করতে বলছে, বাকিগুলা সব অঙ্কে একই রকম। তো প্রশ্নটা আমি আবার রিপিট করতেছি। প্রশ্নটা বলছে কি, প্রশ্নটা বলছে তোমার, আমি আর একটু বড় করি, প্রশ্নটা বলছে জনাব রহিম একজন বেসরকারি কর্মকর্তা, তিনি 15,000, 5,000 ইন্টু 5 40,000, এটা একটা স্কেল। হ্যাঁ, যে কোনো কর্মকর্তা বা কর্মচারী যখন কোনো চাকরিতে জয়েন করে, তারা একটা সুনির্দিষ্ট বেতন স্কেলে চাকরিতে জয়েন করে। আমি একটু পরে বুঝিয়ে দিব বেতন স্কেলটা। এরপর বলছে কি 2020 সালের 30 জুন তারিখে তার বেতন ছিল 30,000 টাকা। তার বেতন বৃদ্ধি পায় প্রত্যেক বছরে মার্চ মাসের 1 তারিখে। এরপরে এখানে লিখে দিতে পারি একটা দিয়ে 2000 বর্তমান আয় বর্ষটা লিখে দিই, প্রত্যেক বছরের মার্চ মাসের 1 তারিখে 2019-20 আয় বর্ষে জনাব রহিমের মূল বেতন কত, তোমাকে মূল বেতন ক্যালকুলেশন করতে বলছে, কেমন? আচ্ছা, তো মূল বেতন ক্যালকুলেশন করার আগে তোমাকে কয়েকটা জিনিস শিখতে হবে, জানতে হবে। প্রথমে জানতে হবে বেতন স্কেলটা কি। এই যে উপরে 15,000, আবার একটা রেঞ্জ দিছে 5,000 ইন্টু 5, আবার 40,000 লিখছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে বাংলাদেশে যারা সরকারি চাকরি করে, সরকারি চাকরির ক্ষেত্রে বেতনের স্কেল আছে 20টা। বেতন স্কেল বলতে গ্রেড বোঝায়, গ্রেড। বাংলাদেশে বেতনের গ্রেড আছে সরকারি চাকরির ক্ষেত্রে 20টা গ্রেড আছে। যারা ফার্স্ট ক্লাস অফিসার, প্রথম শ্রেণীর কর্মকর্তা, তারা চাকরিতে জয়েন করার সময় নবম গ্রেডে জয়েন করে। নবম গ্রেডের বেসিক স্যালারি হচ্ছে 22,000 টাকা। ফার্স্ট ক্লাস অফিসার, যেমন ব্যাংকের ক্ষেত্রে, সরকারি ব্যাংকের ক্ষেত্রে সিনিয়র অফিসার, বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বিসিএস এর ক্ষেত্রে বিসিএস ক্যাডার, তারপরে তোমার এরা হচ্ছে সবাই ফার্স্ট ক্লাস অফিসার নবম গ্রেডে। যেমন সরকারি কলেজের টিচার,
নবম গ্রেডের টিচার, ঠিক আছে? 22,000 টাকা বেসিক বেতন। তারা চাকরিতে যখন জয়েন করে তখন তাদের বেতন হয় 22,000 টাকা। আচ্ছা, এরপর এরপর এরকম গ্রেড আছে টোটাল 20টা। নবম গ্রেড থেকে যখন জয়েন করে তাদের যদি কোনো প্রমোশন হয় তখন তারা অষ্টম গ্রেড, সপ্তম গ্রেড, ষষ্ঠ গ্রেড এরকম সামনের দিকে যেতে থাকে। যতই সামনের দিকে যাবে ততই তাদের স্যালারি আর ফ্যাসিলিটিস গুলা বাড়তে থাকবে। যারা সেকেন্ড ক্লাস অফিসার তাদেরটা হচ্ছে দশম গ্রেড। দশম গ্রেড হচ্ছে বেতন হচ্ছে 16,000 টাকা বেসিক স্যালারি। যেমন দশম গ্রেড হচ্ছে বিভিন্ন সরকারি ব্যাংকের অফিসার ও ক্যাশ অফিসার যারা, তারা হচ্ছে দশম গ্রেড, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে এরপরে 11 থেকে 13 এগুলো আছে, এভাবে কতগুলা গ্রেড আছে তোমার, কিছু আছে তৃতীয় শ্রেণী বলে, কিছু আছে চতুর্থ শ্রেণী, এভাবে টোটাল 20টা গ্রেড আছে। তো যে কোনো সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা যে কোনো যেখানে জয়েন করুক না কেন, একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট বেতন স্কেল থাকে, ওই বেতন স্কেলে তাদেরকে জয়েন করতে হয়। তো বেতন স্কেলে কি কি থাকে? বেতন স্কেলে থাকে যে সে যখন জয়েন করতেছে তখন তাকে প্রতিষ্ঠান স্টার্টিং এ কত করে স্যালারি দিবে সেটা উল্লেখ থাকে। এরপর এটাও উল্লেখ থাকে যে তার বেতন যে প্রত্যেক বছর বাড়লে কত করে বাড়াবে, কি 1,000 করে বাড়বে না 2,000 করে বাড়বে, দ্যাট মিনস তার ইনক্রিমেন্টের অ্যামাউন্টটা উল্লেখ থাকে। এরপর আরেকটা জিনিস উল্লেখ থাকে যে তার ইনক্রিমেন্টটাকে কয়বার দেয়া হবে, ইনক্রিমেন্ট কি 5 বার দিবে না 10 বার দিবে না 15 বার দিবে, কয়বার ইনক্রিমেন্ট দিবে সেই ইনক্রিমেন্টের সংখ্যাটা উল্লেখ থাকে। আর আরেকটা জিনিস উল্লেখ থাকে যে এভাবে ইনক্রিমেন্ট পাইতে পাইতে তার স্যালারি হাইস্ট কত হইতে পারে, হাইয়েস্ট স্যালারিটাও উল্লেখ থাকে। তাহলে আমি এই স্কেলের দিকে তাকাও, প্রশ্নের যে স্কেলটা দেওয়া আছে এখানে শুরুতে দেওয়া আছে 15,000। এই 15,000 মানে কি? এই 15,000 হচ্ছে জনাব রহিম যেদিন চাকরিতে জয়েন করেছিল তখন তাকে স্টার্টিং স্যালারি দেওয়া হয়েছিল 15,000 করে। এরপর তার পাশে যেটা 5,000 লেখা আছে হাইফেন দিয়ে, এই 5,000 জিনিসটা কি? এই 5,000 হচ্ছে তার বেতন যখন বাড়বে তখন তাকে 5,000 করে করে বাড়াবে, 5,000 করে করে বাড়াবে। ওই যে তার বেতন বাড়বে কখন সেটা শেষের দিকে লেখা আছে মার্চ মাসের 1 তারিখে। তাহলে প্রত্যেক বছরে যখন মার্চ মাস আসবে তখনই তার বেতন 5,000 বাড়বে। মার্চ মাস আসলেই 5,000 বাড়বে, মার্চ মাস আসলেই 5,000 বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এই 5,000 করে কি করে কি আজীবন বাড়বে? না, আজীবন না, 5,000 করে করে বাড়বে 5 বার, দ্যাট মিনস 5 বছর 5,000 করে করে বাড়বে 5 বার। তাহলে 15,000 দিয়ে সে যদি জয়েন করে তাহলে 1 বছর হলে তার বেতন হয়ে যাবে 20,000, আবার এর পরের বছর হয়ে যাবে 25,000, এর পরের বছর হয়ে যাবে 30,000। এভাবে 5 বার যদি বাড়ে, বাড়তে বাড়তে এই স্কেলে তার বেতন সর্বোচ্চ হবে কত টাকা? 40,000 টাকা। তাহলে তুমি একটু হিসাব করে দেখো, কেউ যদি 15,000 দিয়ে জয়েন করে, তার বেতন যদি 5,000 করে করে যদি 5 বার বাড়ে তাহলে সর্বোচ্চ কত হবে? 5,000 করে 5 বার বাড়লে 5 5 25, তাহলে 15 আর 25 মিলে সর্বোচ্চ স্যালারি কত হবে? 40,000। তো এটা হচ্ছে একটা স্কেল। এই স্কেলটা জাস্ট আমি তোমাকে এখন ডিটেলস বুঝেছি, এত কিছু কিন্তু অঙ্কে লাগবে না, অঙ্কে জাস্ট সামান্য একটা জিনিস লাগবে, সেটা একটু পরেই বলবো। এখন বর্তমানে তার বেতন কত? বর্তমানে বেতন এই যে মাঝখানে বলা আছে যে 2020 সালে 30 জুন তারিখে তার বেতন, 30 মানে জুন মাসের যে বেতনটা দেয়া থাকবে মনে রাখবা এটাই হচ্ছে তার বর্তমান বেতন, ঠিক আছে? বর্তমান বেতন অলওয়েজ প্রশ্নে উল্লেখ থাকবে। তাহলে তার বর্তমানে সে বেতন পাচ্ছে কত? 30,000 করে। বর্তমানে সে বেতন পাচ্ছে কত? 30,000 করে। আর তার বেতন বৃদ্ধির তারিখ হচ্ছে প্রত্যেক বছরে মার্চ মাসের 1 তারিখে। এখন তার মূল বেতন নির্ণয় করো। মূল বেতন মানে 12 মাসে সে কত বেতন পাইছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এর আগে যে অঙ্কটা আমরা এক্সাম্পল হিসেবে দেখাইছিলাম ওখানে বেতন কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছিল, যেমন এই যে এখনো সলিউশন আছে, ডাইরেক্ট বলে দিয়েছিল কি জনাব রহিমের মাসিক বেতন 25,000। তো কিছু বলা না থাকলে তো আমরা ধরে নিব যে 12 মাসে সে 25,000 করেই পাইছে, ঠিক আছে? ওভাবে এই জন্য 25,000কে আমরা 12 দিয়ে গুণ করে দিয়েছিলাম। বাট এখন ওটা না, এখন যেহেতু বেতন স্কেল উল্লেখ আছে, বেতন কখন বারে বৃদ্ধি পাইছে সেটা উল্লেখ আছে, তখন আমাকে একটু হিসাব করে দেখতে হবে যে আসলে কি তার 12 মাসে বেতনটা কি সেম ছিল কিনা, ইকুয়াল ছিল কিনা, এটা আমাকে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে। তো ক্যালকুলেশন করে দেখার ক্ষেত্রে আমাকে আগে একটা জিনিস জানতে হবে, আয় বর্ষ যে আমরা 19-20 লিখি, আমরা যে আয় বর্ষ 19-20 লিখি, আমি প্রথম ক্লাসে বলছি যে 19-20 মানে এখানে 2 বছর না, এই 19-20 মানে 2 বছর না। আয় বর্ষ বা আর্থিক বর্ষগুলা হিসাব করা হয়
জুলাই থেকে জুন মাস, জুলাই থেকে জুন, দ্যাট মিন্স 2019 সালের জুলাই থেকে 2020 সালের জুন পর্যন্ত, এই 12 মাস টোটাল তুমি হিসাব করে দেখো 12 মাস। তাহলে আয় বর্ষ বা আর্থিক বর্ষগুলো হিসাব করা হয় জুলাই থেকে জুন। এক এক দেশে এক এক রকম। বাংলাদেশে আর্থিক বর্ষ কাউন্ট করা হয় জুলাই মাস থেকে। বাজেট অধিবেশন বসে জুন মাসে, যেটা জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর হয়ে যায়। এজন্য বাংলাদেশে আয় বর্ষ হিসাব করে বা আর্থিক বর্ষ হিসাব করে জুলাইয়ের 1 তারিখ থেকে। তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত টোটাল 12 মাস। এই 12 মাস হচ্ছে 2019-20 আয় বর্ষ। তাহলে আমাকে দেখতে হবে এই 12 মাসে তার বেতনটা কত ছিল। প্রত্যেক অঙ্কে এইভাবে 12 মাসের বেতনই আসে। তো 12 মাসের বেতন কত সেটা জানার জন্য আমাকে দেখতে হবে, দেখো প্রশ্নে কোন মাসের বেতন দেওয়া আছে আগে সেটা খেয়াল। আচ্ছা, মাসগুলো আমি একটু লিখি, জুলাই থেকে জুন পর্যন্ত মাসগুলো বোঝার সুবিধার্থে আমি একটু লিখতেছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সংক্ষেপে লিখি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 12 মাস। 2019 সালের জুলাই থেকে 2020 সালের জুন পর্যন্ত টোটাল 12 মাস। এখন আমাদেরকে এই 12 মাসের বেতনটা কাউন্ট করতে হবে। কিভাবে কাউন্ট করব দেখো, একদম মনোযোগ দিয়ে দেখো। সব সময় এইভাবে বেতন স্কেল দেওয়া থাকলে বেতন কিভাবে হিসাব করবা, তুমি শুরুতে খেয়াল রাখবা প্রশ্নে যে বেতনটা দেওয়া আছে বর্তমানে ওই বেতনটা কোন মাসের আগে সেটা সিলেক্ট করবা। এই যে দেখো প্রশ্নে বলাই আছে জুন মাসের তার বেতন ছিল 30,000 টাকা। ফার্স্ট কাজ হচ্ছে কোন মাসের বেতন দেওয়া আছে আগে সেটা সিলেক্ট করবা। তাহলে আমি দেখলাম যে জুন মাসের বেতন দেওয়া আছে, তাইলে আমি এই নিচে যে রাফ করতেছি ওই রাফের মধ্যে জুনকে আমি সিলেক্ট করে রাখলাম, জুন মাসকে আমি সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে, জুন মাসে বেতন দেওয়া আছে কত টাকা? 30,000 টাকা। আমি জুনের পাশে লিখে রাখলাম যে জুন মাসে তার বেতন ছিল 30,000 টাকা। তাহলে এই যে জুন মাসে বেতন 30,000 ছিল, এরপর তুমি সেকেন্ডে যেটা চিন্তা করবা, দেখো এই যে জুন মাসে বেতন 30,000 ছিল, এই বেতনটা সে কোন দিন থেকে পাচ্ছে। মাথায় রাখবা যে একজন কর্মী বর্তমান বেতন ওই দিন থেকে পাচ্ছে যেদিন থেকে তার বেতন বাড়াইছিল। যেদিন থেকে তার বেতন বাড়াইছিল সেদিন থেকেই তার বর্তমান বেতনটা চলতেছে। যেমন মনে করো আমার বেতন মনে করে বলা আছে যে প্রত্যেক বছর জানুয়ারি মাসে বাড়বে। তাহলে জানুয়ারি মাসে আমার বেতন বেড়ে 30,000 হইল। তাহলে এখন যে জুলাই মাস চলতেছে এই জুলাই মাসেও নিশ্চয়ই আমি 30,000ই পাচ্ছি। সামনে যে জুলাই পরে আগস্ট আসবে তখনও 30, সেপ্টেম্বরও 30, অক্টোবরও 30, নভেম্বরও 30, ডিসেম্বরও 30, আবার যখন জানুয়ারি আসবে তখন হয়তো আমার বেতন আবার বেড়ে যাবে। তাহলে আমি যে বর্তমানে যে বেতনটা পাচ্ছি এই বেতনটা আমি কখন থেকে পাচ্ছি? নিশ্চয়ই ওই যে জানুয়ারিতে আমার বেতন বাড়াইছিল তখন থেকেই পাচ্ছি। তাহলে খেয়াল রাখবা বেতন তো বাড়ে যে কোনো এক মাসে। তাহলে বর্তমান বেতন একজন কর্মী ওই দিন থেকে পাচ্ছে যেদিন থেকে তার বেতনটা বাড়ানো হয়েছিল। তাহলে এই অঙ্কে বলাই আছে যে জনাব রহিমের বেতন মার্চ মাসে বাড়ে, জনাব রহিমের বেতন মার্চ মাসে বাড়ে। তাহলে এই যে জুন মাসে 30,000 পাচ্ছে, তাহলে নিশ্চয়ই এই 30,000 টাকাটা মার্চ থেকেই পাচ্ছে। 30,000 টাকাটা মার্চ থেকেই পাচ্ছে, এই 30,000 টাকাটা মার্চ থেকেই পাচ্ছে। তাহলে একজন কর্মী বর্তমান বেতন ওই দিন থেকে পায় যেদিন থেকে তার বেতনটা বাড়ানো হয়েছিল। তাহলে খেয়াল করো মার্চ, এপ্রিল, মে, জুন টোটাল হচ্ছে 4 মাস। এই 4 মাস তার বেতন ছিল 30,000 করে। এই 4 মাস তার বেতন ছিল 30,000 করে। তাহলে 4 মাসের হিসাব পাইলাম আমরা। এখন দেখো আরো যে 8 মাস রয়ে গেল, এই যে এদিকে যে আরো 8 মাস রয়ে গেল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ মার্চ মাসের আগে বেতন বাড়ার আগে আরো যে 8 মাস রয়ে গেল, এই 8 মাসে আসলে তার বেতন কত ছিল এই জিনিসটা জানার জন্যই শুধুমাত্র উপরে তোমাকে বেতন স্কেলের দিকে চোখ দিতে হবে। এই জিনিসটা জানার জন্য যে বেতন বাড়ার আগে তার বেতন কত ছিল। তাহলে
এখন যদি তার বেতন 30,000 হয়, তাহলে মার্চ মাসের আগে তার বেতন কত ছিল? আমি একটু আনমিউট করে দেখি কেউ বলতে পারো কিনা। দেখি কেউ বলতে পারো কিনা, বলো তো। 25,000। স্যার 25,000। স্যার 25,000। কেন কেন 25,000? 25,000 স্যার। স্যার 30,000 ছিল। স্যার 5 প্রতি বছর 5,000 করে বাড়ে। বাড়তেছে, Very good. 5,000 টাকা করে বাড়ছে। গুড। প্রত্যেক বছর তার বেতন 5 করে বাড়ে, এটা বলা আছে। তার মানে মার্চ মাস যখন হয়েছিল তখন নিশ্চয়ই তার বেতন 5ই বাড়ছিল। তাহলে মার্চ মাসের আগে তার বেতন 5,000ই কম ছিল। মার্চ মাসের আগে তার বেতন কত কম ছিল? 5,000 কম ছিল। তাহলে বর্তমানে যদি 30,000 হয়, মার্চের আগে মাসগুলোতে সে বেতন পাইতো 25,000। 25,000। জিনিসটা এভাবে হবে 25,000 ইন্টু কয় মাস? 8 মাস। 8 মাস। আনসার চলে আসবে। তাহলে সবসময় এই যে বেতন স্কেল থেকে শুধু কি কাজে আসে? অনলি কত টাকা করে বাড়ে, এই জিনিসটা শুধু কাজে আসে। আর কোনো কিছু যে স্টার্টিং স্যালারি কত ছিল, এন্ডিং স্যালারি কত ছিল, এগুলো কোনো কাজে আসে না। শুধু কাজে আসে তার ইনক্রিমেন্টটা কত করে হচ্ছিল সেটা। কেন সেটা কাজে আসে? কারণ আমার মার্চ মাস থেকে বর্তমান বেতন চলতেছিল, আর মার্চের আগে আমি ইনক্রিমেন্ট একটা কমাই দিলে হয়ে যাচ্ছে, আগের বেতন বের হয়ে যাবে। তাহলে 30,000-কে 7 দিয়ে গুণ করব, 25,000-কে 8 দিয়ে গুণ করব, দুইটা গুণ করে যোগ করে দিলে আনসার চলে আসবে। তাহলে টোটাল আনসার হচ্ছে 3,20,000। অনেকে কমেন্টে লিখছো 3,20,000 আনসার। আরেকবার বুঝিয়ে দেন প্লিজ পূর্ণি। ও তো লগ আউট হচ্ছে আর ইন হচ্ছে, লগ আউট হচ্ছে আর ইন হচ্ছে। আচ্ছা, তাহলে আবার বলতেছি, একটু মিলিয়ে নাও। বর্তমান বেতন প্রথম হচ্ছে কাজ হচ্ছে বর্তমান বেতনটা সিলেক্ট করতে হবে। যে বর্তমান বেতন হচ্ছে তার জুন মাসে বেতন দেওয়া ছিল 30,000 টাকা। তাহলে আমি জুনকে সিলেক্ট করলাম, এই জুন 30,000। এরপর বলছিলাম কি বর্তমান বেতনটা একজন কর্মী ওই দিন থেকে পাচ্ছে যেদিন থেকে তার বেতন বাড়ানো হয়েছিল। তাহলে প্রশ্নে বলা আছে তার বেতন বাড়ানো হয়েছিল মার্চ মাসে। তাহলে মার্চ থেকে জুন পর্যন্ত, মার্চ থেকে জুন পর্যন্ত এই 4 মাসে সে বেতন পাচ্ছে 30,000 টাকাটা। আর মার্চ মাসের আগে অর্থাৎ বেতন বাড়ার আগে যে 8 মাস রয়ে গেছে, এই 8 মাসে তার বেতন কত ছিল? তাহলে খেয়াল রাখবা, বর্তমান বেতন থেকে ইনক্রিমেন্ট বাদ দিলে আগের বেতন পাওয়া যায়। এই কথাটা আবার বলতেছি, মনে রাখবা। বলে গেলে খাতায় লিখে রাখো। বর্তমান বেতন থেকে, বর্তমান বেতন মানে প্রশ্নে যেটা দেওয়া ছিল জুন মাসের যে বেতনটা, বর্তমান বেতন থেকে ইনক্রিমেন্ট মানে তার বেতনটা বাড়তো কত করে, সেটা বাদ দিলে আগের বেতন পাওয়া যায়। বর্তমান বেতন থেকে ইনক্রিমেন্ট বাদ দিলে আগের বেতন পাওয়া যায়। তাহলে বর্তমান বেতন হচ্ছে আমার 30,000, আর আমাদের প্রশ্নে ইনক্রিমেন্ট দেওয়া ছিল 5,000 করে। তাহলে 30,000 থেকে 5,000 বাদ দিলে 25। তাহলে এই 25,000 হচ্ছে তার আগের বেতন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে সে 25,000 করে পাইতো। যখন মার্চ মাস আসছে তখন তার বেতন হয়ে গেছে 30,000। কেন? বলাই আছে মার্চে বেতন বাড়বে, আর বাড়লে 5 করে বাড়বে। এবার বলো, কারো প্রশ্ন আছে কিনা? প্রতি এক মাসে 5,000 করে প্রত্যেক বছর, হ্যাঁ প্রত্যেক বছরে মার্চ মাসে 5,000 করে বাড়বে। স্যার অঙ্ক যদি 8 মাস বা 9 মাসের থাকে তাহলে 8 মাসের হিসাব করবে। 8 মাসের অঙ্ক হলে 8 মাসের হিসাব করবে, 9 মাসের অঙ্ক হলে 9 মাসের হিসাব করবে। এতটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে কিনা আগে সেটা বলো। না স্যার, না স্যার 5 এটা বছর না? 5,000 ইনটু 5 এটা? হ্যাঁ 5 বছর মানে 5 বার বাড়বে। ওগুলোর আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে ইনক্রিমেন্ট কত করে হচ্ছে এটাই শুধু কাজে লাগে, আরগুলা কাজে লাগে ট্রান্সফার করার জন্য। নওশিন হ্যান্ড রেজ করছো, বলো প্রশ্ন করো। কই কোনো প্রশ্ন নেই। স্যার মাসের নামগুলো লিখতে হবে? হ্যাঁ মাসের নামগুলো লিখতে হবে? না না, এগুলা আমি রাত দেখাইছি, তুমি তো এগুলা কিছু লিখবা। তোমার কাজ হচ্ছে শুধু এই জিনিসটা, এটা আর কোনোটা না। ঠিক আছে?
কারো প্রশ্ন আছে কিরা? কারো প্রশ্ন আছে? না স্যার। ওকে, স্যার ব্র্যাকেটটা কি এত লিখতে হবে, টেবিলের মধ্যে দেখাইতে হবে? হ্যাঁ ক্যালকুলেশনটা অবশ্যই টেবিলের মধ্যে দেখাবা। এই যে টেবিলের মধ্যে আমি লিখে দিচ্ছি, এইরকম করে লিখবা। এক মূল বেতন, এরপরে ব্র্যাকেটে, জাস্ট ব্র্যাকেটে এটা কপি করে এখানে লিখে দিব, এতটুকু পর্যন্ত এখানে দিয়ে দিলাম। ব্যাস, সেকেন্ড কলামে লিখে দিব 3,20,000 টাকা। শেষ, এতটুকু। ঠিক আছে, 4 মাস বেতন পাইতো 30,000 করে, 8 মাস বেতন পাইছে জি, স্যার। 25,000 করে। কারো প্রশ্ন আছে? না আচ্ছা, এখন এবারে আসি আরেকটা জিনিস বেতন স্কেলের মধ্যে, সেটা আরেকটু টাফ দেখাচ্ছি। অনেক বেশি জোরে জোরে কথা বলতেছে, হেডফোন রাখা যাচ্ছে না। আচ্ছা, একটু কথা আস্তে আস্তে বলিও তোমরা, অনেকের নাকি কান কান ফাটি যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি আবার সবাইকে মিউট করতেছি। মিউট করে লাস্ট আরেকটা নিয়ম আছে সেটা বুঝিয়ে দিব। এই সেশনটা যদি ক্লোজ হয়ে যায়, আরো 3 মিনিট পরে ক্লোজ হবে, তাহলে আরেক সেশনে 5 মিনিট পর্যন্ত লাগতে পারে। তা আমাদেরকে কি 6 নাম্বার ম্যাথটা বুঝিয়ে দিবেন নাকি? দেখো, যদি জিনিসটা এরকম হতো, আমি এগুলো আগের মতো করে ক্রিয়া করি। ওকে, যদি এরকম হতো যে মার্চ মাসের 1 তারিখ না বলে যদি বলতো তার বেতন বৃদ্ধির তারিখ মার্চের 11 তারিখ, তখন কি হতো? তাহলে একটা ঝামেলা হয়ে গেছে মার্চ মাস নিয়ে। কিরকম ঝামেলা? মার্চের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বেতন বাড়ে নাই। বেতন বাড়ে নাই মানে ওই 25,000 করেই পাইতো, আগেরটাই পাইতো। যখন মার্চ মাসের 11 তারিখ হয়ে গেছে, তখন তার বেতনটা 30,000 হয়ে গেছে। আমি বলছিলাম বর্তমান বেতন একজন ব্যক্তি ওই দিন থেকে পায় যেদিন থেকে তার বেতন বাড়ানো হচ্ছে। তো আগের অঙ্কে তার বেতন বাড়ানো হয়েছিল মার্চের 1 তারিখে, সেজন্য আমরা পুরো মার্চকে কাউন্ট করছি। বাট এখন মার্চের 1 তারিখ না বলাতে আমরা পুরো মার্চ মাসকে হিসাবে আনতে পারবো না। আমরা মার্চ মাসের 11 তারিখ থেকে কাউন্ট করতে হবে বর্তমান বেতন, অর্থাৎ 30,000 টাকা। আর মার্চের 1 থেকে 10 তারিখ পর্যন্ত বেতন বাড়ে নাই, সেটা কাউন্ট করতে হবে 25,000 টাকা। অর্থাৎ মার্চ মাসের মধ্যে প্রথম 10 দিন সে 25,000 টাকা করেই বেতন পাইতো, কিন্তু 11 তারিখ থেকে তার বেতন 30,000 টাকা হয়ে গেছে। তাহলে মার্চ মাসকে আমাকে 2 ভাগে ভাগ করতে হবে। মার্চের প্রথম 10 দিন আমাকে 25,000 দিয়ে কাউন্ট করতে হবে, আর মার্চের বাকি, মার্চ মাস হচ্ছে 31 দিনের, বাকি 21 দিন আমাকে 30,000 দিয়ে কাউন্ট করতে হবে। তাহলে আমি কিভাবে কাউন্ট করব? দেখো, খেয়াল করো। প্রথমে আমাকে দেখতে হবে বর্তমানে কোন মাসের বেতন দেওয়া আছে, সেটা জুন মাসের বেতন দেওয়া আছে। তাহলে আমি আবার আগের মতো সিলেক্ট করতেছি, জুনকে আমি মার্ক করলাম যে বর্তমানে জুন মাসে বেতন দেওয়া আছে 30,000 টাকা। এখন এটা বলছি, সেকেন্ডে বলছিলাম কি বর্তমান বেতন একজন কর্মী ওই দিন থেকে পাচ্ছে যেদিন থেকে তার বেতন বাড়ানো হয়েছিল। তাহলে বেতন বাড়ানো হয়েছিল কখন? মার্চের 11 তারিখ থেকে। বেতন বাড়ানো হয়েছে মার্চের 11 তারিখ থেকে, তা মার্চকে মার্ক করলাম। তবে মার্চ মাসে যেহেতু আগের বেতনও আছে, মার্চকে আমরা সবার পরে হিসাব করি, মার্চকে পরে হিসাব করবো, আপাতত মার্চ হিসাব করবো না। তাহলে মার্চের থেকেই সে বেতন বেড়ে গেছে, তাহলে এপ্রিল মে এগুলাতেও তার বেতন 30,000 করে। এপ্রিল মে জুন এই 3 মাসই তার বেতন